বিয়ের রাতেই আমার স্বামী তার প্রেমিকাকে আমাদের শোবার ঘরে নিয়ে এলো। ঠিক 1 ঘন্টা পর যা ঘটলো তা আমার পুরো জীবনটাই বদলে দিল। সেদিন ছিল আমার বিয়ের রাত। আমি এখনো বিয়ের শাড়ি পরে খাটের এক কোণে বসেছিলাম। মনে হচ্ছিল তিনি হয়তোবা ওয়াশরুমে গেছেন, একটু পরেই ফিরে আসবেন, কিন্তু আমার ধারণা ভুল ছিল। দরজাটা খুলে তিনি ঘরে ঢুকলেন, আর তার ঠিক পেছনেই ঢুকলো এক তরুণী। দামি সুগন্ধির তীব্র গন্ধ মুহূর্তে পুরো ঘরে ছড়িয়ে পড়লো। লাল পোশাক পরা মেয়েটির ঠোঁটে ছিল আত্মতৃপ্তির হাসি। তাকে দেখে আমার বুকটা ধক করে উঠলো। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটি এখানে কেন? মিস্টার ইয়াসিন আমার দিকে তাকালেনও না। তিনি দরজা বন্ধ করে ভেতর থেকে তালা লাগিয়ে দিলেন। তারপর জানালার পাশের একটা চেয়ারের দিকে ইশারা করে ঠান্ডা গলায় বললেন, ওখানে গিয়ে বসো। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, যেন আমি তার সদ্য বিবাহিত স্ত্রী নই, সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ। আমি কাঁপা গলায় বললাম, কি বলছেন? এসব কি হচ্ছে? মেয়েটি মুচকি এসে আমার দিকে তাকালো। মিস্টার ইয়াসিন বললেন, চুপচাপ বসে থাকো। আজ তোমাকে এমন একটা সত্য দেখাবো যা কোনো দিনও ভুলতে পারবে না। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। কি ঘটতে চলেছে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর তারা ইচ্ছাকৃতভাবে আমার সামনে এমন আচরণ করতে শুরু করলো যাতে আমাকে অপমানিত ও মানসিকভাবে ভেঙে ফেলা যায়। আমি উঠে দাঁড়াতে চাইলে মিস্টার ইয়াসিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, এক পাও বাইরে যাবে না। যদি যাও তাহলে কাল সকালে এমন কিছু প্রকাশ পাবে যার পরে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমি বুঝতে পারছিলাম না তিনি কি বোঝাতে চাইছেন, কিন্তু তার কণ্ঠের হুমকি আমাকে স্থির করে দিল। আমি অসহায়ের মতো বসেই রইলাম। সময় যেন থেমে গিয়েছিল। প্রতিটি মুহূর্ত আমার কাছে অসহনীয় মনে হচ্ছিল। চোখের জল থামছিল না। নিজের কষ্ট চেপে রাখতে রাখতে হাতের মুঠো শক্ত হয়ে গিয়েছিল। ঠোঁট কামড়ে রক্তের স্বাদ অনুভব করেছিলাম। প্রায় 1 ঘন্টা পর সেই তরুণী ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে মিস্টার ইয়াসিন যেন কিছুই ঘটেনি এমন স্বাভাবিক ভঙ্গিতে বিছানায় শুয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলেন, আর আমি একই জায়গায় নিশ্চুপ বসে রইলাম। আমার বিয়ের শাড়ি এলোমেলো হয়ে গেছে, আর আমার মন যেন হাজারটা টুকরো হয়ে ভেঙে গেছে। ঠিক তখনই আমার ফোনটা কেঁপে উঠলো। অচেনা একটা নম্বর থেকে বার্তা এসেছে। কাঁপতে কাঁপতে বার্তাটি খুললাম। ছবিটি দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মুহূর্তের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে গেল। কেন মিস্টার ইয়াসিন আমাকে বিয়ে করেছিলেন, কেন সেই তরুণীকে বিয়ের রাতে এই ঘরে নিয়ে এসেছিলেন, আর কেনই তিনি আমাকে সেই ভয়ঙ্কর হুমকি দিয়েছিলেন। সত্যটা আমার কল্পনার চেয়ে অনেক বেশি ভয়াবহ ছিল। ছবিটি দেখার পর আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুলের মূল্য হয়ে দাঁড়ায়। আমার হাত এতটাই কাঁপছিল যে ফোনটা ঠিক মতো ধরেও রাখতে পারছিলাম না। অচেনা নম্বর থেকে আসা বার্তাটিতে মাত্র একটা ছবি আর একটা লাইন লেখা ছিল, তোমার সত্যিটা জানার অধিকার আছে, কিন্তু তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিও না। ছবিটা বড় করে দেখতেই আমার নিঃশ্বাস আটকে গেল। সেটা ছিল আমার আর মিস্টার ইয়াসিনের বিয়ের নিবন্ধনের কাগজের একটা কপি, কিন্তু সেখানে লাল কালিতে কয়েকটি জায়গা দাগানো ছিল। নিচে লেখা ছিল, এই বিয়েটা ভালোবাসার জন্য নয়, সম্পত্তির জন্য হয়েছে। আমি হতবাক হয়ে গেলাম। এর মানে কি? আমার তো তেমন কোনো সম্পত্তি নেই। ঠিক তখন আবার আরেকটা বার্তা এলো। সেখানে লেখা আছে, তোমার বাবার নামে থাকা জমির আসল উত্তরাধিকারী তুমি। সেই জমির বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা। ইয়াসিন অনেকদিন ধরে এই পরিকল্পনা করে আসছে। মুহূর্তেই আমার মাথার ভেতর ঝড় বয়ে গেল। বাবা মারা যাওয়ার আগে একাধিকবার বলেছিলেন কিছু গুরুত্বপূর্ণ কাগজ যেন কখনোই কাউকে না দেই। তখন আমি গুরুত্ব দেইনি, ভেবেছিলাম সাধারণ জমি জমার কাগজই হবে। কিন্তু আজ বুঝতে পারলাম সেই কথার পেছনে বড় কারণ কি ছিল। আমি ধীরে ধীরে ঘুমিয়ে থাকা ইয়াসিনের দিকে তাকালাম। কয়েক ঘন্টা আগেও যাকে নিজের জীবন সঙ্গী ভেবেছিলাম এখন তাকে সম্পূর্ণই অপরিচিত মনে হচ্ছে। আমি নিজেকে সামলে আবার লিখলাম, আপনি কে? কয়েক মিনিট কোনো উত্তর এলো না। তারপর ফোনে একটা নতুন বার্তা ভেসে উঠলো, আমি এমন একজন যে অনেকদিন ধরেই ওদের চিনি। আজ তোমার সঙ্গে যা হয়েছে সেটাই প্রথম নয়। আমার বুক ধরফর করতে লাগলো। আমি দ্রুত লিখলাম, আপনি কি বলতে চাইছেন? উত্তর এলো, তোমার আগে আরো 2 জন মেয়ের জীবন নষ্ট হয়েছে ঠিক এভাবেই। তবে তারা শেষ পর্যন্ত সত্য প্রমাণ করতে পারেনি, কারণ ইয়াসিন খুব হিসাব করে সবকিছু করে। আমার চোখ বড় হয়ে গেল। তাহলে এই মানুষটা একজন প্রতারক? হঠাৎ পাশ ফিরে ঘুমের মধ্যে ইয়াসিন বিড়বিড় করে কি যেন বলল। আমি তাড়াতাড়ি ফোনের আলো কমিয়ে দিলাম। কিছুক্ষণ পর নিশ্চিত হলাম সে এখনো গভীর ঘুমিয়ে আছে। ফোনে আবার তাকাতে আরো একটা ছবি এলো। সেখানে দেখা যাচ্ছে কয়েকদিন আগে একটা রেস্টুরেন্টে ইয়াসিন আর সেই তরুণী পাশাপাশি বসে হাসি মুখে কথা বলছে। টেবিলের উপর কিছু কাগজপত্র ছড়িয়ে আছে। ছবির নিচে লেখা, ওই মেয়েটির নাম তানহা। সে শুধু প্রেমিকা নয়, এই পরিকল্পনারও অংশ। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। আমি নিজের অজান্তেই বিয়ের আংটিটা খুলে হাতে নিয়ে তাকিয়ে রইলাম। এই আংটির প্রতিটি ঝিলিক এখন আমার কাছে প্রতারণার প্রতীক। কিন্তু ঠিক তখনই মনে হলো, আমি যদি এখন ভেঙে পড়ি তাহলে ওদের পরিকল্পনাই সফল হবে না। আজ রাতে আমি কোনো কান্না দেখাবো না। আমি সিদ্ধান্ত নিলাম ভোর হওয়ার আগে সব প্রমাণ সংগ্রহ করব। ধীরে ধীরে বিছানা থেকে নেমে ইয়াসিনের কোটটা খুঁজতে লাগলাম। কোটের ভেতরের পকেটে কি ছোট্ট একটা চাবি পেলাম। চাবিটা দেখে মনে হলো কোনো ড্রয়ার বা লকারের চাবি। ঠিক সেই সময় আবার আমার ফোনে বার্তা এলো, চাবিটা নিয়ে নিচতলা স্টাডি রুমে যাও। আলমারির ডান পাশের ড্রয়ার খুলে সব বুঝে যাবে, কিন্তু সাবধান কেউ যেন টের না পায়। আমার হৃদস্পন্দন আরো বেড়ে গেল। রাত তখন প্রায় 2টা বাজে। পুরো বাড়ি নিস্তব্ধ। আমি শেষবারের মতো ঘুমন্ত ইয়াসিনের দিকে তাকালাম। তারপর নিঃশব্দে দরজার তালা খুলে অন্ধকার করিডোরের দিকে পা বাড়ালাম। আমি জানতাম না কয়েক মিনিট পর এমন একটা সত্যের মুখোমুখি হতে যাচ্ছি আমি, যা শুধু আমার নয়, ইয়াসিনের পুরো পরিবারের ভাগ্য বদলে দেবে। রাত তখন প্রায় 2টা। পুরো বাড়ি অস্বাভাবিক নীরব। দেয়াল ঘড়ি টিকটক শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি নিঃশব্দে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। প্রতিটি ধাপ ফেলার আগে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে শুনছিলাম কেউ জেগে উঠেছে কিনা। উপরের ঘরে মিস্টার ইয়াসিন গভীর ঘুমে আচ্ছন্ন তখন।
এখন, কিন্তু আমার চোখে আর ঘুমের কোনো অস্তিত্ব নেই। কয়েক ঘন্টার মধ্যেই আমার জীবন এমন ভাবে বদলে গেছে যা আমি কখনো কল্পনাও করিনি। হাতে শক্ত করে ধরে রাখা ছোট চাবিটার দিকে বারবার তাকাচ্ছিলাম। অচেনা নম্বর থেকে আসা বার্তাগুলো সত্যি হলে এই চাবি হয়তো এমন এক দরজা খুলে দেবে যার উপরে লুকিয়ে আছে আমার জীবনের সবচেয়ে বড় সত্য। স্টাডি রুমের সামনে এসে থামলাম। দরজাটা আধ খোলা ছিল, ভেতরে একটু আলো নেই। আমি মোবাইলের ক্ষীণ আলো জ্বালিয়ে ধীরে ধীরে ভিতরে ঢুকলাম। ঘর জুড়ে পুরোনো কাঠের আসবাব, বুকশেলফ, ফাইল ভর্তি আলমারি আর একটা বড় টেবিল। দেখেই বোঝা যায় বাড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্র এখানেই রাখা হয়। বার্তায় যেমন বলা হয়েছিল, আমি টেবিলের ডান পাশে ড্রয়ারের সামনে গিয়ে দাঁড়ালাম। চাবিটা তালায় ঢুকিয়ে আস্তে করে ঘোরাতে একটা মৃদু শব্দ হলো। ড্রয়ার খুলতে আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। ভেতরে বেশ কয়েকটা মোটা ফাইল, একটা কালো ডায়েরি, একটা পেন ড্রাইভ এবং বাদামি রঙের খাম রাখা ছিল। প্রথমে ডায়েরিটা হাতে নিলাম। প্রথম কয়েকটা পৃষ্ঠা সাধারণ ব্যবসায়িক হিসাবের মতো লাগলেও মাঝামাঝি গিয়ে লেখা বদলে গেল। সেখানে কয়েকটি নামের তালিকা, প্রতিটি নামের পাশে আলাদা আলাদা তারিখ, টাকার অঙ্ক এবং ছোট ছোট মন্তব্য। শেষের দিকে একটা পাতায় আমার নামও লেখা আছে। আমার নামের পাশে লেখা বিয়ে সম্পন্ন। পরবর্তী ধাপ পাওয়ার অফ অ্যাটর্নি। আমার হাত ঠান্ডা হয়ে গেল। এর মানে বিয়েটা শুরু থেকে একটা পরিকল্পনার অংশ ছিল। আমি দ্রুত ডায়েরির কয়েকটি পাতার ছবি তুলে নিলাম। এরপর বাদামি খামটা খুললাম। ভেতরে আমার বাবার জমির পুরনো দলিলের ফটোকপি, কিছু ব্যাংক নথি এবং একটা খরচা চুক্তিপত্র এমন ভাষা লেখা ছিল যাতে স্বাক্ষর করলেই আমার সম্পত্তি পরিচালনার ক্ষমতা অন্য একজনের হাতে চলে যেতে পারে। নিচে স্বাক্ষরের জায়গাটা ফাঁকা। আমি সঙ্গে সঙ্গে বুঝলাম আমাকে হয়তো কয়েকদিনের মধ্যেই নানা অজুহাতে এই কাগজে সই করানোর পরিকল্পনা ছিল। আমার শ্বাস ভারী হয়ে উঠল। ঠিক তখনই করিডোর থেকে হালকা শব্দ ভেসে এলো। আমি মুহূর্তের মধ্যে ঘরের আলো নিভিয়ে বুকশেলফের আড়ালে দাঁড়িয়ে পড়লাম। পায়ের শব্দটা ধীরে ধীরে দরজার কাছে এসে থামলো। দরজার হাতল সামান্য নড়ল। আমি নিঃশ্বাস পর্যন্ত আটকে রাখলাম। দরজার হাতলটা ধীরে ধীরে নিচের দিকে নামলো। আমার বুকের ভেতর যেন হৃদস্পন্দনের শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। বুকশেলফের আড়ালে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েই রইলাম। মনে হচ্ছিল আর এক মুহূর্ত পরই সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু কয়েক সেকেন্ড পর দরজাটা পুরোপুরি না খুলে আবার আগের অবস্থায় ফিরে গেল। বাইরে দাঁড়ানো মানুষটি যেন কিছুক্ষণ কান পেতে ভেতরে শব্দ শোনার চেষ্টা করলো। তারপর ধীরে ধীরে পায়ের আওয়াজ দূরে মিলিয়ে গেল। আমি আরো 1 মিনিট নড়াচড়া করলাম না। নিশ্চিত হওয়ার পর বুক ভরে নিঃশ্বাস নিলাম। কপালে জমে থাকা ঘাম হাতের পিঠ দিয়ে মুছে আবার টেবিলের সামনে এগিয়ে গেলাম। সময় খুব কম, ভোর হতে বেশি দেরি নাই। ইয়াসিন যদি ঘুম ভেঙে উঠে আমাকে ঘরে না পায় তাহলে সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। ড্রয়ারের ভেতরে থাকা কালো পেন ড্রাইভটা হাতে তুলে নিলাম। পাশে একটা ছোট ল্যাপটপ রাখা ছিল। ল্যাপটপটি বন্ধ অবস্থায় থাকলেও চার্জে লাগানো ছিল। কিছুক্ষণ দ্বিধায় থাকলাম, যদি পাসওয়ার্ড চাই, যদি ল্যাপটপ খুলতেই অ্যালার্ম বেজে উঠে, কিন্তু এখন পিছু হটার উপায়ও নেই। পাওয়ার বাটন চাপতে স্ক্রিন জ্বলে উঠলো। আশ্চর্যের বিষয়, ল্যাপটপে কোনো পাসওয়ার্ড ছিল না। যেন বাড়ির কেউ কখনো সন্দেহ করেনি যে এই ঘরে লুকিয়ে থাকা গোপন তথ্য অন্য কারো চোখে পড়তে পারে। আমি দ্রুত পেন ড্রাইভটি সংযুক্ত করলাম। স্ক্রিনে একের পর এক ফোল্ডার ভেসে উঠলো। কিছু ফোল্ডারে সাধারণ নাম ছিল, অ্যাকাউন্ট, প্রজেক্ট, বিল, এসব নামে। কিন্তু একটা ফোল্ডার দেখে আমার হাত থেমে গেল। সেখানে লেখা প্রাইভেট প্ল্যান। ফোল্ডারটি খুলতেই ভেতরে অসংখ্য স্ক্যান করা নথি, ছবি এবং ভয়েস রেকর্ডিং দেখতে পেলাম। প্রথম ফাইলটি খুলে আমি হতবাক হয়ে গেলাম। সেখানে ইয়াসিন ও তানহার মধ্যে হয় একটা লিখিত পরিকল্পনা সংরক্ষিত ছিল। তারা বিয়ের পর কিভাবে ধাপে ধাপে আমার বিশ্বাস অর্জন করবে, কখন কোন কাগজে স্বাক্ষর করাবে, এমনকি আমার পরিবারের সঙ্গে কিভাবে সম্পর্ক গড়ে তুলে পরে সেই সম্পর্ককে ব্যবহার করবে, সবকিছু পয়েন্ট ধরে লেখা আছে। আমার বুকের ভেতর কষ্টের বদলে এবার এক অন্য অনুভূতি জন্ম নিল। সেটা ছিল ক্ষোভ। এতদিন যাকে দেখে ভদ্র, শিক্ষিত আর দায়িত্ববান মানুষ মনে করেছি, সে আসলে ঠান্ডা মাথার পরিকল্পনাকারী। আমি একটা একটা করে গুরুত্বপূর্ণ ফাইল নিজের ফোনে কপি করতে শুরু করলাম। কপি হতে সময় লাগছিল। সেই সময়টুকু যেন ঘন্টার পর ঘন্টা মনে হচ্ছিল। বারবার করিডোরের দিকে তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে কেউ দরজা খুলে ফেলবে। ঠিক তখনই ফোনে আবার সেই অচেনা নম্বর থেকে নতুন একটা বার্তা এলো। সব নথি কপি করার চেষ্টা করো না, শুধু এগ্রিমেন্ট, ভয়েস 3 আর প্রপার্টি নামে 3টা ফাইল নিয়ে বেরিয়ে যাও, বাকিগুলো পরে লাগবে। আমি বিস্মিত হলাম। এই মানুষটি কিভাবে জানলো আমি ঠিক এখন কি করছি? সে কি বাড়ির আশেপাশে আছে, নাকি অনেক আগে থেকে সবকিছুর উপর নজর রাখছে? আমি নির্দেশ মতো 3টি ফাইল কপি করলাম। এরপর কৌতূহল সামলাতে না পেরে ভয়েস 3 এর নামের রেকর্ডিংটি চালালাম। স্পিকারের শব্দ আস্তে করে বাড়াতেই দুজন মানুষের কণ্ঠ ভেসে এলো। একটা ইয়াসিনের কণ্ঠ, অন্যটি তানহার। তারা আলোচনা করছে বিয়ের পর কিভাবে আমাকে মানসিক চাপে রেখে দ্রুত কাগজে স্বাক্ষর করানো যায়। কথোপকথনের মাঝখানে ইয়াসিন বলল, ও যত কম জানবে আমাদের কাজ তত সহজ হবে। ও যদি প্রতিবাদ করে তাহলে ওকে দোষী প্রমাণ করার ব্যবস্থা আগেই থেকেই করে রেখেছি। এই কথাটা শুনে আমার হাত কেঁপে উঠলো। অর্থাৎ বিয়ের রাতের অপমানও ছিল সেই পরিকল্পনারই অংশ, আমাকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা। আমি দ্রুত রেকর্ডিংটি ফোনে সংরক্ষণ করলাম। এরপর প্রপার্টি ফোল্ডার খুলতেই এক নতুন বিষয় অপেক্ষা করছিল। সেখানে আমার বাবার পুরনো জমির নথির পাশাপাশি আরো কিছু জমির দলিল ছিল, যেগুলোর মালিকদের নাম আমি কখনোই শুনিনি। কিন্তু সবগুলো নথির পাশে একই ধরনের মন্তব্য লেখা, ট্রান্সফার পেন্ডিং, সিগনেচার রিকোয়ার্ড, কমপ্লিটেড। আমার মনে প্রশ্ন জাগলো, আমি কি একাই তাদের লক্ষ্য ছিলাম, নাকি আরো অনেক মানুষ একইভাবে প্রতারণার শিকার হয়েছে? হঠাৎ উপরে তলা থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ কানে ভেসে এলো। আমি চমকে উঠে ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে দিলাম। কিন্তু এবার আমার মনে হচ্ছিল সময় শেষ হয়ে আসছে। আমি ডায়েরি, পেন ড্রাইভ আর চাবি আগের জায়গায় রেখে দিলাম। ডায়েরিটা সাবধানে বন্ধ করে চারপাশে একবার তাকালাম। কোনো চিহ্ন যেন না থাকে যে এখানে কেউ এসেছিল। দরজার কাছে পৌঁছে হাত বাড়াতে আবার ফোনে একটা বার্তা
ডাকা এলো, উপরে যেও না, রান্নাঘরের পাশে ছোট স্টোর রুমে 5 মিনিট অপেক্ষা করো। কেউ একজন তোমার সঙ্গে দেখা করতে চায়, সে তোমাকে এমন একটা সত্য বলবে যা এই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেবে। বার্তাটি পড়ে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। এই বাড়িতে এমন কে থাকতে পারে যে সবকিছু জানে অথচ এতদিন চুপ ছিল? আমি ধীরে ধীরে করিডোর পেরিয়ে রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করলাম। প্রতিটি পদক্ষেপের সঙ্গে মনে হচ্ছিল আমি সত্যের আরো কাছাকাছি পৌঁছে যাচ্ছি, কিন্তু সেই সত্য আমাকে মুক্তি দেবে নাকি আরো বড় বিপদের মুখে ঠেলে দেবে সেটা তখনও আমার অজানা ছিল। ভয়েস এন্ড ভিডিও জানা স্টোরি। রান্নাঘরের পাশের ছোট স্টোর রুমের সামনে এসে আমি থেমে গেলাম। দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল না, শুধু ভেতর থেকে আলতো করে ঠেকানো ছিল। চারদিকে এমন নিস্তব্ধতা যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ফোনের স্ক্রিনের সময় দেখলাম রাত 2:17। অচেনা নম্বর থেকে আসা শেষ বার্তাটি আবার পড়লাম। সেখানে স্পষ্ট লেখা ছিল, ভয় পেও না, যার সঙ্গে তোমার দেখা হবে সে তোমার শত্রু নয়। তবুও ভরসা করতে পারছিলাম না। আজ রাতেই আমি শিখেছি মানুষের মুখ দেখে তাকে বিশ্বাস করা যায় না। কয়েক ঘন্টা আগেও যাকে নিজের স্বামী বলে মনে করেছিলাম সেই আমার জীবনের সবচেয়ে বড় প্রতারণা নেপথ্যের মানুষ হয়ে উঠেছে। তাই এবার আর কাউকে সহজে বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। আমি ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। স্টোর রুমটি খুব ছোট। এক পাশে পুরনো আসবাবপত্র, অন্য পাশে কয়েকটি বাক্স স্তূপ করে রাখা। সিলিং থেকে ঝুলে থাকা একটা ক্ষীণ বাতি জ্বলছিল। সেই আলোয় ঘরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একজন মানুষের অবয়ব চোখে পড়ল। লোকটি আমার দিকে ঘুরে তাকালো। বয়স 50-এর কাছাকাছি, মুখে ক্লান্তির ছাপ, চোখের নিচে কালি, পরনে সাদা পাঞ্জাবি। তিনি হাত তুলে আস্তে করে বললেন, ভয় পেও না মা, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি সঙ্গে সঙ্গে এক পা পিছিয়ে গেলাম। আপনি কে? লোকটি কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর নিচু গলায় বললেন, এই বাড়িতে আমি অনেক বছর ধরে কাজ করি, সবাই আমাকে কেয়ারটেকার বলেই চেনে, কিন্তু আজ আমি শুধু একজন কর্মচারী হিসেবে নয়, একজন সাক্ষী হিসেবে তোমার সামনে দাঁড়িয়েছি। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আপনি কি সেই অচেনা নম্বর থেকে আমাকে বার্তা পাঠিয়েছেন? তিনি মাথা নাড়ালেন, না, বার্তাগুলো আমি পাঠাইনি, তবে যে পাঠিয়েছে সে আমাকে তোমার সঙ্গে দেখা করতে বলেছে। আমার কপাল কুঁচকে গেল। তাহলে সে কে? লোকটি দীর্ঘশ্বাস ফেললেন। এখনই তার পরিচয় বলা নিরাপদ হবে না, কারণ এই বাড়ির ভেতরে এমন কিছু মানুষ আছে যারা সবসময় নজর রাখে। ভুল সময়ে ভুল কথা বললে শুধু আমার নয়, তোমারও বিপদ হবে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। লোকটির চোখে ভয়ের ছাপ ছিল, কিন্তু তার কথাগুলো বানানো মনে হচ্ছিল না। তিনি পকেট থেকে একটা ছোট খাম বের করে আমার হাতে দিলেন। এটা তোমার কাছে রাখো, কিন্তু এখনই খুলবে না, নিজের নিরাপদ জায়গায় পৌঁছানোর পর খুলবে। আমি খামটা হাতে নিয়ে জিজ্ঞাসা করলাম, এর মধ্যে কি আছে? সত্যের আরেকটা অংশ। আমার বুকের ভেতর আবার ধক করে উঠল। লোকটি চারদিকে একবার তাকিয়ে খুব নিচু গলায় বললেন, তুমি কি জানো এই বাড়িতে তোমার আসার আগে অনেক বৈঠক হয়েছে, তোমাকে নিয়ে, তোমার পরিবারকে নিয়ে, তোমার বাবা রেখে যাওয়া সম্পদ নিয়ে। আমি নিঃশব্দে মাথা নাড়ালাম। না? তাহলে শোনো, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার অনেক আগেই তোমার সম্পর্কে খোঁজ নেওয়া শুরু হয়েছিল। কে তোমার আত্মীয়, কে তোমার আইনগত অভিভাবক, কোন কাগজ কোথায় রাখা হয়েছে, সব তথ্য সংরক্ষণ করা হয়। এটা কোনো হঠাৎ করা পরিকল্পনা ছিল না। আমার গলা শুকিয়ে গেল। আপনি এসব জানলেন কিভাবে? কারণ অনেক বৈঠকের সময় চা নাস্তা আমিই দিতাম। তারা ভাবতো আমি শুধু একজন কর্মচারী, আমার সামনে নিশ্চিন্ত কথা বলতো, কিন্তু আমি সব শুনেছি। লোকটির কণ্ঠে অনুশোচনার সুর। আমি অনেকদিন চুপ ছিলাম, চাকরি হারানো ভয় ছিল, কিন্তু আজ রাতে তোমার সঙ্গে যা হয়েছে তারপরে আর চুপ থাকতে পারিনি। আমি অনুভব করলাম চোখে আমার জল চলে এসেছে, তবে এবার আর সেটা অসহায়তার জন্য নয়, বরং মনে হচ্ছিল অন্ধকারের মধ্যেও কেউ একজন সত্যের পাশে দাঁড়াতে চেয়েছে। ঠিক তখনই লোকটি আবার বলল, আজ ভোর হওয়ার আগেই তোমাকে একটা কাজ করতেই হবে। কি কাজ? তিনি বললেন, তুমি যে ফাইল 3টা কপি করেছো সেগুলো আলাদা আলাদা ব্যাকআপ তৈরি করবে, এক জায়গায় রাখবে না। যদি তোমার ফোন হারিয়ে যায় বা কেউ কেড়ে নেয় তাহলে যেন প্রমাণ নষ্ট না হয়। আমি বিস্মিত হয়ে গেলাম। আপনি জানলেন কিভাবে আমি ফাইল কপি করেছি? লোকটি মৃদু হেসে বললেন, কারণ তোমার আগে যে বার্তাগুলো এসেছে সেগুলোর খবর আমার কাছেও ছিল, তুমি একা নও। এই কথাটাই আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলল। তাহলে পুরো ঘটনায় আরো কেউ জড়িত? সে কি পুলিশের কেউ, নাকি ইয়াসিনের কোনো পুরনো সহযোগী যে এখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে? আমি আরো কিছু জিজ্ঞেস করার আগেই বাইরের করিডোরে পায়ের শব্দ শোনা গেল। লোকটির মুখ মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, কেউ আসছে, তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও, আর মনে রেখো কাউকে বুঝতে দেবে না যে তুমি সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছো। আমি দ্রুত খামটা নিচে শাড়ির ভাঁজে লুকিয়ে নিলাম। দরজার দিকে এগিয়ে যাওয়ার আগে শেষবারের মতো তার দিকে তাকালাম। লোকটি শুধু একটা কথাই বললেন, এই লড়াইয়ে জিততে হলে রাগ নয়, ধৈর্য তোমার সবচেয়ে বড় অস্ত্র হবে। আমি নিঃশব্দে স্টোর রুম থেকে বেরিয়ে এলাম। করিডোরে আবার আগের মতোই নীরব, কিন্তু আমার মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি দরজা আর প্রতিটি ছায়ার আড়ালে লুকিয়ে আছে এমন সব গোপন সত্য যেগুলো প্রকাশ পেলে শুধু আমার জীবন নয়, আরো অনেক মানুষের ভাগ্যই বদলে যাবে। আর আমার হাতের মুঠোয় ধরা সেই ছোট্ট সিল করা খাম হয়তো সেই সত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। স্টোর রুম থেকে বেরিয়ে করিডোরে পা রাখতেই মনে হলো পুরো বাড়িটা যেন আমাকে লক্ষ্য করছে। দেয়ালে প্রতিটি ছবি, প্রতিটি দরজা আর প্রতিটি ছায়া যেন কোনো না কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে। আমি শাড়ি ভাঁজে লুকিয়ে রাখা খামটা শক্ত করে চেপে ধরে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলাম। উপরে ওঠার আগে একবার পেছনে তাকালাম। কেয়ারটেকার লোকটি আর সেখানে নেই, যেন তিনি কোনোদিন সেখানে ছিলেনই না। নিজের ঘরের দরজার সামনে এসে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে কোনো শব্দ আসছে না। ধীরে ধীরে দরজা খুলে দেখি মিস্টার ইয়াসিন আগের মতো গভীর ঘুমে শুয়ে আছেন। তার মুখে এমন এক শান্ত ভাব যেন পৃথিবীর কোনো চিন্তায় তাকে স্পর্শ করতে পারে না, অথচ কয়েক ঘন্টা আগে তার আচরণ আমার জীবনটাকে উলটপালট করে দিয়েছে। আমি আস্তে করে সোফায় বসে পড়লাম। ঘুমানোর কোনো ইচ্ছাই ছিল না। ভোরের আলো ফুটতেও তখন অনেক বাকি। এই
সময়টাই হয়তো আমার সবচেয়ে বড় সুযোগ। শাড়ির ভাঁজ থেকে খামটি বের করলাম, কিছুক্ষণ সেটির দিকে তাকিয়ে রইলাম। কেয়ারটেকার বলেছিলেন নিরাপদ জায়গায় গিয়ে খুলতে। এই মুহূর্তে এর চেয়ে নিরাপদ জায়গা আর কোথাও নেই, কারণ যার কাছে সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে সে গভীর ঘুমে। এবার মুখটা আস্তে আস্তে খুলতেই ভেতর থেকে 3টে জিনিস বেরিয়ে এলো। একটা পুরনো ছবি, একটা ছোট চাবি আর একটা হাতে লেখা চিঠি। প্রথমে ছবিটা হাতে নিলাম। ছবিতে কয়েকজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে, তাদের মধ্যে একজনকে আমি সঙ্গে সঙ্গে চিনে ফেললাম, মিস্টার ইয়াসিন। তবে ছবিটি বেশ কয়েক বছর আগের। তার পাশে দাঁড়িয়ে থাকা আরো দুজনের একজন তানহা, আর তৃতীয় ব্যক্তিকে আমি চিনলাম না। ছবির পেছনে কলম দিয়ে লেখা, যে শুরু করেছিল শেষও তার হাতেই হবে। আমার শরীর কাটা দিয়ে উঠলো। এরপর চিঠিটা খুললাম। সেখানে সুন্দর হাতে লেখাই ছিল, যদি এই চিঠি তোমার কাছে পৌঁছায় তার মানে তুমি সত্যের পথে হাঁটা শুরু করে দিয়েছো। এখন থেকে কাউকে বিশ্বাস করার আগে প্রতিটি কথার প্রমাণ খুঁজে নিও, কারণ এই খেলায় সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো তারা উস্তাদ। আমি আরো মনোযোগ দিয়ে পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা ছিল, কয়েক বছর ধরে কয়েকটি পরিবারের সঙ্গে এই ধরনের প্রতারণার চেষ্টা হয়েছে। কারো কাছ থেকে ব্যবসার অংশীদারির নামে টাকা নেওয়া হয়েছে, কারো কাছ থেকে জমির মালিকানা বদলানোর চেষ্টা হয়েছে। সব ঘটনা পেছনে কয়েকজন মানুষের একটা গোপন চক্র কাজ করত। ইয়াসিন সেই চক্রে গুরুত্বপূর্ণ সদস্য হলেও সে একা নয়। চিঠি শেষ লাইনটি পড়ে আমার বুকটা ধরফর করে উঠল। যাকে তুমি সবচেয়ে কম সন্দেহ করবে সেই এই চক্রের সবচেয়ে শক্তিশালী মানুষ। আমি দীর্ঘক্ষণ স্থির হয়ে বসে রইলাম। তার মানে তানহার ইয়াসিনের পেছনে আরো কেউ আছে। ঠিক তখনই আমার ফোনে আবার সেই অচেনা নম্বর থেকে বার্তা এলো, চিঠিটা পড়েছো? আমি কোনো উত্তর দিলাম না। কয়েক সেকেন্ড পর আবার বার্তা এলো, উত্তর দিও না, শুধু চিঠিতে যা লেখা আছে সেটাই করো। তারপর আরেকটি বার্তা, আজ সকাল 10টার আগে কেউ তোমার সঙ্গে একটা কাগজ স্বাক্ষর করানোর চেষ্টা করবে, কোনো অবস্থাতেই সই করবে না। আমার আবার মনে পড়ে গেল ড্রয়ারে দেখা সেই খরসা নথির কথা। তাহলে পরিকল্পনাটা সত্যি আজ থেকে শুরু হওয়ার কথা ছিল। ভোরের আলো ফুটতেই আমি দ্রুত ফোনের সব গুরুত্বপূর্ণ নথির আলাদা কপি তৈরি করলাম। একটা এনক্রিপ্টেড ফোল্ডারে রেখে দিলাম, আরেকটি ক্লাউডে আপলোড করলাম, এরপর নিজের ইমেইলে পাঠিয়ে দিলাম। এখন ফোন হারিয়ে গেলেও অন্তত প্রমাণ নষ্ট হবে না। সকাল 8টার দিকে বাড়ির কাজের লোক দরজায় নক করলো। ভাবি সবাই নাস্তার টেবিল অপেক্ষা করছে। আমি আয়নায় নিজের মুখের দিকে তাকালাম। রাতভর না ঘুমানোর ক্লান্তি স্পষ্ট, কিন্তু তার চেয়েও স্পষ্ট ছিল আমার নতুন সিদ্ধান্ত। আজ আমি আর ভেঙে পড়া মেয়ে নই। আজ আমি সত্য জানার পথে হাঁটা একজন মানুষ। নিচে নেমে দেখি ডাইনিং টেবিলে ইয়াসিন, তার মা এবং পরিবারের আরো কয়েকজন বসে আছেন। সবাই এমন ভাবে কথা বলছেন যেন গত রাতে কিছুই ঘটেনি। ইয়াসিন আমার দিকে তাকিয়ে হালকা হাসলো আর বলল, রাতটা কেমন কেটেছে? আমি তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, অনেক কিছু শিখেছি। এক মুহূর্তের জন্য তার হাসি থেমে গেল। হয়তো সে বুঝতে পারছিল না আমার কথার ভেতরে অন্য কোনো অর্থ লুকিয়ে আছে কিনা। নাস্তা শেষ হওয়ার কিছুক্ষণ পর ইয়াসিন একটা ফাইল হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। ছোট একটা আনুষ্ঠানিকতা আছে, কয়েকটা কাগজে সই করলেই হবে। আমি ফাইলের দিকে তাকালাম। মনে পড়ে গেল রাতের সেই বার্তা। আমার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠলো। আমি ধীরে ধীরে বললাম, সই করার আগে আমি প্রতিটি লাইন পড়ে দেখতে চাই। ইয়াসিনের চোখে প্রথমবারের মতো অস্বস্তির ছাপ দেখা গেল। আমি বুঝলাম খেলাটা এখন সত্যিই শুরু হয়েছে। ফাইলটি আমার সামনে খোলা ছিল। মিস্টার ইয়াসিন শান্ত মুখে দাঁড়িয়ে ছিলেন, যেন এটি শুধু একটি সাধারণ আনুষ্ঠানিকতা। কিন্তু আগের রাতের প্রতিটি ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠছিল। অচেনা নম্বর থেকে আসা সতর্কবার্তা, স্টাডি রুমে ড্রয়ারে লুকিয়ে থাকা নথি, কেয়ারটেকারের হাতে পাওয়া খাম, সবকিছু যেন এক সুতোই বাঁধা। আমি গভীর শ্বাস নিয়ে ফাইলে প্রথম পাতাটি পড়তে শুরু করলাম। ইয়াসিন হালকা হাসি দিয়ে বলল, এত মনোযোগ দিয়ে পড়ার দরকার নেই। আমাদের পরিবারের সবার ক্ষেত্রে এই কাগজে সই করা হয়েছে। এটা শুধু সম্পত্তি ও পারিবারিক হিসাবে সুবিধার জন্য। আমি চোখ না তুলে উত্তর দিলাম, কাগজে সই করার আগে প্রতিটি শব্দ পড়া আমার অভ্যাস। কথাটা শুনে তার মুখের হাসি এক মুহূর্তের জন্য ম্লান হয়ে গেল। সে খুব দ্রুত নিজেকে সামলে নিলেও তার চোখে অস্বস্তি আমার চোখ এড়ালো না। আমি ধীরে ধীরে প্রতিটি পৃষ্ঠা উল্টাতে লাগলাম। বেশিরভাগই সাধারণ ভাষায় লেখা, কিন্তু শেষের দিকে একটা ধারা আমার দৃষ্টি আটকে দিল। সেখানে এমন ভাবে লেখা হয়েছে যে প্রয়োজনে আমার সম্পদের আর্থিক ব্যবস্থাপনার ক্ষমতা অন্য একজনকে অর্পণ করা যাবে। নামের জায়গাটি ফাঁকা, কিন্তু ভাষাটা অস্বাভাবিকভাবে অস্পষ্ট। আমি মাথা নত তুলে বললাম, এই ধারাটার মানে কি? ইয়াসিন এক মুহূর্ত থেমে উত্তর দিল, ওটা আইনজীবীর খরসা ভাষা, পরে ঠিক হয়ে যাবে। আমি শান্তভাবে ফাইলটি বন্ধ করে তার দিকে বাড়িয়ে দিলাম আর বললাম, আমার নিজের আইনজীবী দেখার আগে আমি কোনো কাগজে সই করব না। ডাইনিং রুমে উপস্থিত সবাই কয়েক সেকেন্ড চুপ করে রইল। ইয়াসিনের মা বিস্মিত হয়ে বললেন, এত অবিশ্বাস কেন? আমরা তো এখন একই পরিবার। আমি সম্মান বজায় রেখে উত্তর দিলাম, বিশ্বাস থাকলেই তো গুরুত্বপূর্ণ কাগজ পড়ে সই করা উচিত, এতে কারো অসম্মান হয় না। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠছিল। ইয়াসিন আর জোর করলো না, শুধু বলল, ঠিক আছে, পরে দেখা যাবে। আমি বুঝলাম প্রথম বাধাটা আমি পার হয়ে এসেছি। নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করতে ফোনে আবার সে অচেনা নম্বর থেকে বার্তা এলো, আজ তুমি ঠিক কাজ করেছো, এখন দ্বিতীয় ধাপ শুরু করো। শহরের পুরনো আদালত এলাকার কাছে রশিদ করিম নামে একজন আইনজীবী আছে, তার সঙ্গে দেখা করো। শুধু বলবে পুরনো খামের কথা বলতে এসেছি, তিনি বাকিটা বুঝে যাবেন। আমি অনেকক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। এই মানুষটি কে? কেন সে আমাকে সাহায্য করছে? আর কিভাবে সে প্রতিটি ঘটনার খবর সঙ্গে সঙ্গে জেনে যাচ্ছে? কৌতূহল বাড়ছিল, কিন্তু তার থেকে বড় সত্যি ছিল জানার ইচ্ছা। সেদিন বিকেলে বাড়ি থেকে বের হওয়ার অনুমতি চাইলে ইয়াসিন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কোথায় যাবে? আমি স্বাভাবিক গলায় বললাম, বিয়ের পর কয়েকজন আত্মীয়দের সঙ্গে দেখা করার কথা ছিল, খুব বেশি দেরি হবে না। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তবে গাড়ি চালককে সঙ্গে নিয়ে যেও। আমি ভদ্রভাবে মাথা নাড়লাম, কিন্তু মনে মনে অন্য পরিকল্পনা করলাম। গাড়ি শহরের ব্যস্ত এলাকায় পৌঁছানোর পর একটা
বইয়ের দোকানের সামনে থামতে বললাম। ভেতরে ঢোকার ভান করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে একটা রিকশায় উঠে পড়লাম। কয়েক মিনিটের মধ্যে আদালত এলাকার দিকে রওনা দিলাম। পুরনো ভবনগুলোর মাঝখানে ছোট্ট একটা সাইনবোর্ডে লেখা অ্যাডভোকেট রাশেদ করিম। অফিসটি খুব সাধারণ, কিন্তু ভেতরে ফাইলের স্তূপ আর পুরনো আইনের বই দেখে বোঝা যাচ্ছিল মানুষটি দীর্ঘদিন ধরে এই পেশায় আছেন। আমি দরজায় নক করতে ভেতর থেকে গম্ভীর একটা কণ্ঠ ভেসে এলো, ভেতরে আসুন। আমি ঢুকে আস্তে করে বললাম, আমি পুরনো খামের কথা বলতে এসেছি। কথাটা শুনে ভদ্রলোকের মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। তিনি চেয়ার থেকে উঠে দরজাটি ভেতর থেকে বন্ধ করলেন। তারপর আমার দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, আমি অনেকদিন ধরে এই দিনের অপেক্ষা করছিলাম, বসুন আপনি। আপনার কাছে কি সেই খামটি এখনো আছে? আমি ধীরে ধীরে ব্যাগ থেকে খামটি বের করে তার সামনে রাখলাম। তিনি খামটি হাতে নিয়ে দীর্ঘক্ষণ কিছু বললেন না। তারপর নিচু গলায় বললেন, আপনি জানেন না, এই খামটি শুধু একটা পরিবারের নয়, বহু বছরের একটা প্রতারণার মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। আমার বুকের ভেতর আবার ধক করে উঠল। আমি অনুভব করলাম আমি যে সত্যের খোঁজে নেমেছি সেটা শুধু আমার ব্যক্তিগত জীবনের গল্প নয়, এর পেছনে আরো অনেক মানুষের হারিয়ে যাওয়া অধিকার, ভেঙে যাওয়া বিশ্বাস আর লুকিয়ে থাকা অপরাধের ইতিহাস জড়িয়ে আছে। আর সেই ইতিহাসের প্রথম দরজাটি হয়তো আজ খুলতে চলেছে। অ্যাডভোকেট রাশেদ করিম ডায়েরির শেষ পাতাটি আস্তে করে বন্ধ করলেন। তার মুখের গভীর ভাব দেখে বুঝতে পারলাম তিনি শুধু একটা পারিবারিক বিরোধ দেখছেন না, এর পেছনে আরো বড় কিছু খুঁজে পেয়েছেন। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই ডায়েরিটা যদি সত্যি হয় তাহলে তোমার বাবার মৃত্যুর আগেই তার উপর পরিকল্পিত চাপ সৃষ্টি করা হচ্ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি কয়েকজন মানুষের নাম লিখে গেছেন, কিন্তু একজনের নাম পুরোপুরি লেখেননি, শুধু একটা অক্ষর র। আমি বিস্মিত হয়ে বললাম, মানে তিনি হয়তো পুরো নাম লেখার আগেই থেমে গিয়েছিলেন, অথবা ইচ্ছা করে পুরো নাম লেখেননি। এখন আমাদের খুঁজে বের করতে হবে কে এই র। আমি ডায়েরি পাতাগুলো আবার উল্টাতে শুরু করলাম। প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়তে পড়তে হঠাৎ একটা জায়গায় চোখ আটকে গেল। একটি তারিখের পাশে বাবা লিখেছেন, আজ রফিক আমাকে অনেকবার ফোন করেছে, বলেছে শেষবারের মতো ভেবে দেখতে। আমি দ্রুত সেই লাইনটি রাশেদ করিমকে দেখালাম। তিনি কয়েক সেকেন্ড চিন্তা করে বললেন, এটা গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে, তবে শুধু একটি নাম দিয়ে কাউকে অভিযুক্ত করা যাবে না, আমাদের আরো প্রমাণ দরকার। বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। গ্রামের বাড়ির চারপাশে অদ্ভুত এক নীরবতা নেমে আসছিল। ঠিক তখনই বাইরে মোটরসাইকেলের শব্দ শোনা গেল। আমি জানালার কাছে গিয়ে একটু এগিয়ে গিয়ে দেখলাম দুজন অপরিচিত লোক বাড়ির সামনে দাঁড়িয়ে কারো সঙ্গে ফোনে কথা বলছেন। তারা বারবার বাড়িটার দিকে তাকাচ্ছিলেন। রাশেদ করিম নিচু গলায় বললেন, পর্দা সরিও না, ওরা যদি আমাদের লক্ষ্য করে থাকে তাহলে বুঝতে পারবে আমরা ভেতরে আছি। আমার বুকের ভেতর আবার অস্বস্তি ফিরে এলো। কয়েক মিনিট পর মোটরসাইকেলটি চলে গেল, কিন্তু যাওয়ার আগে তাদের একজন বাড়ির গেটের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। রাশেদ করিম বলেন, আজই সব নথি কপি করতে হবে, আসল কাগজ এক জায়গায় রাখা ঠিক হবে না। আমরা গ্রামের একটা পুরনো ফটোকপির দোকানে গেলাম। দোকানে বৃদ্ধ মালিক রাশেদ করিমকে চিনতেন। তিনি দরজা ভেতর থেকে বন্ধ করে শান্তভাবে সব নথির কপি করে দিলেন। বের হওয়ার সময় তিনি শুধু বললেন, আপনার বাবা খুব সৎ মানুষ ছিলেন, আর তার নাম আমি এখনো শ্রদ্ধার সঙ্গে নেই। বৃদ্ধের কথায় আমার গলা ভারী হয়ে এলো। রাতে শহরে ফিরে আমি নিজের ফোনে সংরক্ষিত সব নথি আবার পরীক্ষা করলাম। তখনই লক্ষ্য করলাম স্টাডি রুম থেকে কপি করা একটা ফাইল আমি আগেই খুলে দেখিনি। ফাইলটির নাম ছিল মিটিং 12। ফাইলটি খুলতে কয়েকটি স্ক্যান করা কাগজ দেখা গেল। প্রথম দুটো ছিল সাধারণ ব্যবসায়িক নথি, কিন্তু তৃতীয় পাতায় একটা হাতে আঁকা মানচিত্র। মানচিত্রে শহরে একটা পুরনো গোদাম ঘর লাল কালি দিয়ে চিহ্নিত করা, নিচে লেখা মূল নথি এখানে থাকবে, স্থান পরিবর্তনের আগে নিশ্চিত করো। আমার নিঃশ্বাস আটকে গেল। আমি সঙ্গে সঙ্গে রাশেদ করিমকে ফোন করলাম। তিনি সব শুনে বললেন, কোনো অবস্থাতেই একা সেখানে যাবে না, কাল সকালে আমরা আগে ওই জায়গার তথ্য সংগ্রহ করব। যদি সত্যিই সেখানে নথি থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমি ফোন রেখে জানালার পাশে দাঁড়ালাম। ঠিক তখনই আমার ফোনে আবার সে অচেনা নম্বর থেকে একটা নতুন বার্তা এলো, তোমরা যে গোদাম ঘরের কথা জানতে পেরেছো সেটা তারাও জেনে গেছে, দেরি করলে সব প্রমাণ সরিয়ে ফেলা হবে। বার্তাটি পড়ে আমার বুকটা ধক করে উঠলো। আমি দ্রুত লিখলাম, আপনি কে, কেন আমাকে সাহায্য করছেন? এবার প্রথমবারের মতো উত্তর এলো, আমার পরিচয় এখন গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তোমার বাবার শেষ ইচ্ছা যেন পূরণ হয়। তারপর আরেকটা বার্তা, আগামীকাল সকাল 9টায় পুরনো রেল স্টেশনের পাশে দেখা করো। আমি এমন একজনের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিব যিনি এই পুরো প্রতারণা শুরু থেকে সব জানেন। আমি অনেকক্ষণ ফোনের স্ক্রিনের দিকেই তাকিয়ে রইলাম। এটা কি আরেকটি ফাঁদ, নাকি সত্যি এমন একজন সাক্ষী আছেন যার সাক্ষ্য পুরো ঘটনা মোড় ঘুরিয়ে দিতে পারে? জানালার বাইরে রাত আরো গভীর হচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল বহু বছরের অন্ধকারের শেষ প্রান্ত হয়তো প্রথম আলো লেখা দিতে শুরু করেছে। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের দ্বিতীয় পর্ব। শেষ পর্ব খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রত্যেকটা পর্ব গল্পের কমেন্ট বক্সে দেওয়া থাকে, সেখান থেকে সবাই দেখে নেবেন। ধন্যবাদ।